আসসালামু আলাইকুম। আমরা ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এটার প্রথম পাঠ শেষ করে হয়েছে। আজকে আমরা দ্বিতীয় পাঠে আছি এবং দ্বিতীয় পাঠে আমরা পৃথিবীর গঠন, টেকটনিক এবং ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। এবং এখানে আলোচনা করতে গিয়ে আমরা অনেকগুলো বিষয় জানবো। আশা করি আজকের আমাদের আলোচনাটা ফ্রুটফুল হবে। এট ফার্স্ট আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এট ফার্স্ট সেটা হচ্ছে পৃথিবীর যে স্তর, সেই স্তরের গঠন এবং বিন্যাস, এটা নিয়ে মূলত আমরা আলোচনা করবো এট ফার্স্ট। এবং এখানে দেখি আমরা তিনটা স্তর দেখতে পাচ্ছি। পৃথিবীর যে ভূত্বক, সেই তিনটে স্তর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পৃথিবীর ত্বকের, একটা হচ্ছে অশ্বমণ্ডল বা ভূত্বক, একটা হচ্ছে গুরুমণ্ডল, আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই যে চিত্রটা, একটা পিজার একটা স্লাইসের চিত্রের মতো কিছুটা। এটা ঠিক উপরের দিকে, অর্থাৎ আমরা যেখানে বাস করি, যেটার উপরে আমরা হাঁটি, সেটা একটা। তার নিচের দিকে রয়েছে বা ভিতরের দিকে একটা অংশ রয়েছে, এবং একদম ভিতরের দিকে একটা অংশ রয়েছে। তিনটারই কোথায় কি থাকে না থাকে, কতটুকু অংশ না অংশ, প্রত্যেকটা বিষয় জানা জরুরি। এট ফার্স্ট অশ্বমণ্ডল বা ভূত্বক, সেটাকে ইংলিশে বলা বলা হয় হচ্ছে ক্রাস্ট, বলা হয় সিআরইউএসটি ক্রাস্ট, যেটা আয়তন 1%। গুরুমণ্ডল যাকে বলা হয় ম্যান্টেল, এটা আয়তন হচ্ছে 84%। এবং কেন্দ্রমণ্ডল যাকে বলা হয় কোর, আয়তন 15%, 15%। সো খেয়াল করি, অশ্বমণ্ডল বা ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল বা ভূত্বক, যাকে ইংলিশ বলা হচ্ছে ক্রাস্ট, গুরুমণ্ডল বা ম্যান্টেল, এবং কেন্দ্রমণ্ডল বা কোর। খেয়াল করি, অশ্বমণ্ডল বা ভূত্বকের আয়তন 1%, কেন্দ্রমণ্ডলের 15%, গুরুমণ্ডলে হচ্ছে 84%, সবচেয়ে বেশি। এখন দেখি, একটা করে আবরণ দেখি, একটা করে তথ্য দেখি। পৃথিবীর উপরের শক্ত আবরণটা হচ্ছে অশ্বমণ্ডল বা ভূত্বক। গুরুমণ্ডলের ক্ষেত্রে আগ্নেয়গিরির লাভা এখান থেকে আসে। তাহলে গুরুমণ্ডলের ক্ষেত্রে জানি যে আগ্নেয়গিরির লাভা কোথা থেকে আসে, গুরুমণ্ডল থেকে আসে, কেন্দ্রমণ্ডল থেকে না। কিন্তু কেন্দ্রমণ্ডল থেকে জানবো পৃথিবীর চৌম্বকত্বের উৎস হচ্ছে এই কেন্দ্রমণ্ডল। ওকে। সো আমরা অশ্বমণ্ডল সম্পর্কে জানলাম। প্রথম তথ্য, যে এটাকে ক্রাস্ট বলা হচ্ছে, 1% আয়তন এটি, পৃথিবীর উপর শক্ত আবরণ এই অশ্বমণ্ডল বা ভূত্বক। গুরুমণ্ডল সম্পর্কে জানলাম যে এটিকে বলা হয় ইংলিশে মেন্টাল, এটি 84% আয়তন রয়েছে এবং আগ্নেয়গিরির লাভা এখান থেকে আসে। কেন্দ্রমণ্ডল একে বলা হয় কোর, 15% আয়তন এর বিদ্যমান, এবং পৃথিবীর চৌম্বকত্বের উৎস এটি। এবার আমরা ডিটেলস জানার চেষ্টা করি। অশ্বমণ্ডল বা ভূত্বক, এখানে এখানে দুইটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে সিয়াল, একটা হচ্ছে সীমা। সিয়ালটা কি? মহাদেশীয় ভূত্বক, যেটাকে হালকা। আর মহাসাগরীয় ভূত্বক, সেটা হচ্ছে সীমা। শিয়াল, SIL, সিয়াল। সিয়াল কেন? কারণ SI তে সিলিকন আর AL হচ্ছে অ্যালুমিনিয়াম। সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম মিলে হয় সিয়াল। এবং সীমাটা কি? সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম, এই দুইটা হচ্ছে মিলে হয় সীমা। তাহলে সিয়াল আর সীমা, এই দুটো কোথাকার অংশ? অশ্বমণ্ডল বা ভূত্বকের অংশ, যেটা 1% অংশ ধরে মাত্র থাকে। এবং মহাদেশীয় মানে হচ্ছে আমরা যে মাটির উপর চলে থাকি, এটাকে বলে শিয়াল। এখানে সিলিকন থাকে এবং অ্যালুমিনিয়াম থাকে। মহাসাগরীয় অর্থাৎ সাগরের যে ত্বকটা, সেটা হচ্ছে সীমা, সিলিকন থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এবং সিয়াল যেটা, সেটা মূলত গ্রানাইট, অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম এটা মূলত গ্রানাইট। আর সীমা যেটা, সেটা মূলত ব্যাসাল্ট, অর্থাৎ সিলিকন আর ম্যাগনেসিয়াম যেটা মিলে, সেটা হচ্ছে ব্যাসাল্ট। তাহলে গ্রানাইট, ব্যাসাল্ট, এখানে অনেকভাবে তথ্য আসতে পারে, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। একটু ক্লিয়ার কনসেপ্ট রাখা জরুরি, যে পৃথিবীর উপরে শক্ত আবরণটার নাম হচ্ছে অশ্বমণ্ডল বা ভূত্বক। সিয়াল, এটা হচ্ছে মহাসাগরীয়, সরি, মহাদেশীয় ভূত্বক, এটি হালকা। কিন্তু সীমাটা হচ্ছে ভারী, সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, এটি হচ্ছে ভারী। মহাদেশীয় যে ভূত্বক, সেটি হালকা, সেটি হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়ামে গঠিত, এবং এটা মূলত গ্রানাইট। আর মহাসাগরীয় যেটা, সেটি হচ্ছে মূলত ভারী এবং এটা ব্যাসাল্ট, এটা সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। এবার হচ্ছে ভূত্বক বা মেন্টাল, 84% অংশ অংশ জুড়ে হচ্ছে এর আয়তন। আগ্নেয়গিরির লাভা এখান থেকেই মূলত আসে। আগ্নেয়গিরি লাভা কোথা থেকে আসছে? ভূত্বক, সরি, গুরুমণ্ডল থেকে আসছে। এর উপাদান হচ্ছে ব্যাসাল্ট শিলা। ব্যাসাল্ট কিন্তু এখানেও রয়েছে, এই যে ব্যাসাল্ট, ব্যাসাল্ট কিন্তু সীমার মধ্যে রয়েছে। তো ব্যাসাল্ট শিলা, সিলিকন, ম্যাগনেসিয়াম, লোহা, এগুলো হচ্ছে গুরুমণ্ডল উপাদান। ব্যাসাল্ট শিলা, সিলিকন, ম্যাগনেসিয়াম, লোহা। গুরুমণ্ডল উপাদান নিচের কোনটি নয়? তো খেয়াল করবো, উপাদান হচ্ছে ব্যাসাল্ট শিলা, সিলিকন। ব্যাসাল্ট শিলা, সিলিকন, এটা উপরেও পাই আমরা, সিয়াল সীমা মানে সীমার মধ্যে পাই। সিয়াল সীমার মধ্যে পাই ব্যাসাল্ট শিলা, শিলা, সিলিকন। এখানে আসছে হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং এক্সট্রা আসছে হচ্ছে লোহা। লোহা কিন্তু অশ্বমণ্ডল ভূত্বকে নেই, লোহা কিন্তু আছে কোথায়? লোহা আছে কোথায়? লোহা আছে হচ্ছে গুরুমণ্ডলে। ঠিক আছে, লোহা আছে গুরুমণ্ডলে। ওকে। আসি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল বা কোর, পৃথিবীর চৌম্বকত্বের উৎস। এখানে উপাদান উপাদান যেটা, সেটাকে বলা হচ্ছে নিফে, নিকেল, এবং এফিতে হচ্ছে ফেরাস, মানে হচ্ছে লোহা। হ্যাঁ, ফেরাস, ফেরিক, হ্যাঁ, সেটা হচ্ছে লোহা। ফেরাস সালফেট, ফেরিক, আমরা এরকম জানি। সো নিফে, নিকেল আর লোহা, নিকেল আর লোহা, এই দুটা। সো এটা বহিঃকেন্দ্র তরল, অন্তঃকেন্দ্র কঠিন। কঠিন মানে অর্থাৎ কেন্দ্রমণ্ডলের যে বহিঃকেন্দ্রটা, অর্থাৎ কেন্দ্রের যে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশটা হচ্ছে কি? তরল, কিন্তু ভিতরে আবার কঠিন। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয়, বাইরে তরল, ভিতরে কঠিন। ওকে। তো আমরা বুঝে ফেললাম যে স্তর বিন্যাস ও গঠন, এটা মূলত অনেক মানুষের উল্টা আর কি। অনেক মানুষ বাইরে কঠিন, ভিতরে তরল, বা এটা বাইরেই তরল, ভিতরে কঠিন। হ্যাঁ, তো আমরা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল জেনে ফেললাম। এবার যাই আমরা নেক্সট, আমাদের যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে স্তরসমূহের বিযুক্তি রেখা, অর্থাৎ
তিনটা যে স্তর দেখলাম, এই তিনটা স্তরের মধ্যে একটা স্তরের সাথে একটা স্তর তো বিযুক্ত হইতে হবে নাকি, যুক্ত হইতে হবে, তাদের সমস্যা। তো এই যে যুক্ত হওয়া যে রেখা, সেটাকে বলা হয় বিযুক্তি রেখা। একে ইংলিশে বলা হয় হচ্ছে ডিসকন্টিনিউটি লাইন। ডিসকন্টিনিউটি লাইন, বিযুক্তি রেখা বলা হয়। যুক্তি রেখা না, বিযুক্তি, মানে আলাদা করেছে আর কি এরা, যুক্ত থেকে বিযুক্তি, যুক্তির উল্টা হচ্ছে বিযুক্তি, ডিসকন্টিনিউটি লাইন আলাদা করেছে। ঠিক আছে। তো বিভিন্ন স্তরের সংযোগস্থল বা ফাটলকে বিযুক্তি রেখা বলা হয়। বিভিন্ন স্তরের যে ফাটলটা বা সংযোগস্থল, সেটা বলা হচ্ছে কি, বিযুক্তি রেখা, সেটা ইংলিশে বলা হচ্ছে ডিসকন্টিনিউটি লাইন। এরকম তিনটা লাইন আমরা জানবো: কনরাড বিযুক্তি বা কনরাড, মহরভিৎসিক বা মহবিযুক্তি, এবং গুটেনবার্গ বিযুক্তি। তিনটা বিযুক্তি কি কি? কনরাড, মহরভিৎসিক এবং গুটেনবার্গ। আমরা নামগুলো এভাবে মনে রাখি যে কোনটার মধ্যে অবস্থান করছে সেটা। সিয়াল এবং সীমা স্তরের মাঝে কোনটা থাকে? কনরাড বিযুক্তি। সিয়াল সীমা কি? সিয়াল হচ্ছে যেটা মহাদেশীয়, যেটা ভূতক, আর সীমা কি? যেটা হচ্ছে মহাসাগরীয় ভূতক। ঠিক আছে। এই দুটার মধ্যে যে স্তর, সেই স্তরটাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি। চিত্র দেখতে বুঝতে পারছি আমরা, এই যে মহাদেশীয় আর মহাসাগরীয়, এই যে দেখতে পাচ্ছি না, যে মহাদেশীয় মহাসাগরীয়, এই চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছি এই যে অংশটা, এই যে উপরের যে অংশটা, সেটা হলো কনরাড। একদম উপরের অংশটা, এই যে ডট ডট লেখাটা, মহাসাগরীয় মহাদেশীয় মধ্যে বিযুক্তি, ভূতকের মধ্যে যে বিযুক্তি, সেটাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি। এর ঠিক নিচের যে বিযুক্তিটা, সেটাকে বলা হচ্ছে মনোহবিসিক বা মহবিযুক্তি। মহরভিসিক বা মহাবিযুক্তি, যেটা হচ্ছে ভূতক এবং গুরুমণ্ডল অর্থাৎ অশ্বমণ্ডল গুরুমণ্ডলের বিযুক্তি। এবং তারও আরো ভিতরে সর্বনিচে যে বিযুক্তিটা, অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের যে বিযুক্তি, সেটাকে বলা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। তাহলে আমরা মনে রাখি, আহ মনে রাখি হবে, উপরেরটা কনরাড, নিচেরটা হচ্ছে মোহ, তার নিচেরটা হচ্ছে গুটেনবার্গ। কনরাড, মোহ, গুটেনবার্গ। কনরাড, মোহ, নিচের গুটেনবার্গ। সবার নিচে আছে গুটেনবার্গ, এভাবে মনে রাখতে পারি আমরা। হ্যাঁ, মাঝখানে আছে মোহ। মোহ, তাহলে আমরা এটা এভাবে মনে রাখতে পারবো, খুব সহজ। কিভাবে মনে রাখবো? ক দিয়ে হচ্ছে বাংলা বর্ণমালার শুরু, তাহলে ক একদম শুরুটা। ম দিয়ে হচ্ছে মোহ, ম দিয়ে হচ্ছে মাঝে বা মিডল। ঠিক আছে, এমনি মিডল, সো এটা হচ্ছে মাঝেরটা। আর গুটেনবার্গটা সবার নিচেরটা। তাহলে ক আর ম মনে থাকলে বাকিটা থাকবে গুটেনবার্গ সবার নিচেরটা। ওকে, আমরা নেক্সটে যাই, পৃথিবীর প্রধান উপাদানগুলোতে যাই। আর পৃথিবীর প্রধান উপাদান যে দেখি, যে পৃথিবীতে সর্বাধিক অধাতু যেটা আছে, সেটা হচ্ছে অক্সিজেন, 46.6%। পৃথিবীতে সব উপাদান মিলে সবচেয়ে বেশি যেটা আছে, সেটা হচ্ছে অক্সিজেন রয়েছে, 46.6% রয়েছে। এবং সর্বাধিক অধাতু বলতেও এটাই বোঝায়। সিলিকন 27.7%। খেয়াল করি সংখ্যাগুলো কিন্তু এই পরের সংখ্যাটা সেম সঙ্গে পড়ে। হ্যাঁ, 46.6% হচ্ছে অক্সিজেন, সিলিকন রয়েছে 27.7%। তাহলে অ্যালুমিনিয়াম কত রয়েছে? 8.1%। সর্বাধিক ধাতু, ভূতকে সবচেয়ে বেশি থাকে। তাহলে যদি বলে যে পৃথিবীতে প্রধান উপাদান কোনটি, তাহলে হবে অক্সিজেন। আচ্ছা, পৃথিবীতে সর্বাধিক অধাতু কোনটি, তাহলে হবে অক্সিজেন। পৃথিবীর সর্বাধিক ধাতু কোনটি, তাহলে হবে অ্যালুমিনিয়াম, 8.1%। এবং এটি সবচেয়ে বেশি কোথায় থাকে? ভূতকে থাকে। লোহা 5%। সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি, কারণ কেন্দ্রমণ্ডল পুরোটাই লোহা দিয়ে তৈরি। যদি বলি যে সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি কোনটা, তাহলে লোহা। কারণ পুরো কেন্দ্রমণ্ডলটা, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, তিনটা তো মণ্ডল, তার মধ্যে পুরো কেন্দ্রমণ্ডলটা পুরোটাই হচ্ছে লোহা দিয়ে তৈরি। ঠিক আছে। যদি বলি পৃথিবীর উপাদান সবচেয়ে বেশি কোনটা, মানে কোনটা কত পার্সেন্ট আছে, এটা গুরুত্বপূর্ণ। অক্সিজেন 46.6%, সিলিকন 27.7%, সিলিকন 27.7%। এটা মনে রাখতে পারি, সিলিকন স দিয়ে, সাত হচ্ছে স দিয়ে, তো মনে রাখবো সিলিকন 27.7%, অ্যালুমিনিয়াম 8.1%, লোহা 5%। এইগুলো হচ্ছে আমাদের পৃথিবীর উপাদান। অন্যান্য উপাদান রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো রয়েছে। ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আছে, আমরা জানি। এবার আমরা যাই টেকটনিক প্লেট ও মহাসাগরীয় সঞ্চরণ। টেকটনিক প্লেট ও মহাদেশীয় সঞ্চরণ। টেকটনিক প্লেটটা কি? এটা খুবই বলা যায় যে আলোচিত বর্তমানে ভূমিকম্পের জন্য। তো ভূমিকম্প মূলত আমরা একটু পরে দেখবো, ভূমিকম্প সম্পর্কে একটু বিস্তারিত। তার একটু দেখি এই টেকটনিক প্লেট বা মহাদেশীয় যে সঞ্চরণ, এইটা নিয়ে একটু ইতিহাস দেখি, এটার ঐতিহাসিক পটভূমি একটু দেখি। মূলত 1912 সালে আলফ্রেড ওয়েগনার মহাদেশীয় সঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রাফট থিওরি দিয়েছেন। কন্টিনেন্টাল ড্রাফট থিওরি কে দিয়েছিলেন, বা কন্টিনেন্টাল ড্রাফট থিওরির অপর নাম, বাংলা নাম হচ্ছে মহাদেশীয় সঞ্চরণ মতবাদ। এটা কে দিয়েছেন? আলফ্রেড ওয়াগনার, 1912 সালে। আলফ্রেড ওয়াগনার 1912 সালে কন্টিনেন্টাল ড্রাফট থিওরি দিয়েছেন। মহাদেশীয় সঞ্চরণ মতবাদ, কন্টিনেন্টাল ড্রাফট থিওরি। মহাদেশীয় সঞ্চরণ মতবাদ, কন্টিনেন্টাল ড্রাফট থিওরি, আলফ্রেড ওয়াগনার দিয়েছিলেন 1912 সালে। আলফ্রেড ওয়াগনার 1912 সালে মহাদেশীয় মতবাদ দিয়েছিলেন 1912 সালে। ঠিক আছে, এখানে একটা কনসেপ্ট আমরা জানলাম, যে কোটি কোটি বছর আগে অখণ্ড বিশাল মহাদেশ, মানে পুরো পৃথিবীতে কোনো মানে আলাদা মহাদেশ
দেশ ছিল না, অখণ্ড ছিল। এটাকে বলা হচ্ছিল প্যানজিয়া। এটা কোটি কোটি বছর আগে অখণ্ড বিশাল মহাদেশকে বলা হচ্ছিল কি প্যানজিয়া। ওকে, বিশাল যে মহাসাগর ছিল সেটাকে বলা বলা হচ্ছিল প্যানথালাসা। তো প্যান ঘিরে পুরো পুরো প্যানজিয়াকে ঘিরে বিশাল যে মহাসাগর ছিল সেটাকে বলা বলা হচ্ছিল কি প্যানাথালাসা। তার প্লেট কত প্রকার? তার প্লেট দুই রকমের, একটা হচ্ছে বড় প্লেট, একটা ছোট প্লেট। বড় প্লেট যেটা সেটা হচ্ছে 7টা মোট বড় প্লেট পাওয়া যায়, এবং ছোট প্লেট হচ্ছে 20টারও বেশি আছে। তো বড় প্লেটের মধ্যে সবচেয়ে বড় যে প্লেটটা সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের প্লেট, এবং এরপর রয়েছে উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, ইউরেশীয় প্লেট, আফ্রিকান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, অ্যান্টার্কটিকা প্লেট। তো যেটা আসবে যে নিচের কোনটি বড় প্লেট নয়, এরকম প্রশ্ন আজও আসতে পারে, চান্স কম, বাট একটু জেনে রাখা ভালো। সবচেয়ে বড় প্লেট হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, এরপর উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, 3টা গেল। ইউরেশিয়ান প্লেট 4টা গেল, আফ্রিকান প্লেট 5টা গেল, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং অ্যান্টার্কটিকা প্লেট। তাহলে মোট প্লেট কয়টা? প্লেট মোট হচ্ছে বড় প্লেট মোট হচ্ছে 7টা। প্রশান্ত মহাসাগরীয় প্লেট যেটি সবচেয়ে বড়, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, ইউরেশীয় প্লেট, আফ্রিকান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, অ্যান্টার্কটিকা প্লেট। ঠিক আছে? প্রশান্ত মহাসাগরীয় প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, ইউরেশীয় প্লেট, আফ্রিকান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং অ্যান্টার্কটিকা প্লেট। এবং ছোট প্লেট রয়েছে 20টারও বেশি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু যেমন আরবীয় প্লেট, ফিলিপাইন প্লেট, বার্মা প্লেট। আরবীয় প্লেট, ফিলিপাইন প্লেট, বার্মা প্লেট। আরবীয় প্লেট, ফিলিপাইন প্লেট, বার্মা প্লেট, এগুলো হচ্ছে ছোট 20টারও বেশি প্লেটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। তো এইগুলো হচ্ছে আমাদের টেকটনিক প্লেট সম্পর্কে আলোচনা। আমরা এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্লেটের গতি প্রকৃতি এবং ফলাফল। প্লেটগুলো যে গতি প্রকৃতি হয় প্লেটের বিভিন্ন রকমের, এইখানে চিত্র দেখলে আমরা নাম শুনে এবং চিত্র দেখে বুঝতে পারবো। অভিসারী বা সংঘর্ষীয় একটা প্লেট যাকে বলা হয় কনভার্জেন্ট প্লেট, প্রতিসারী বা অপসারী প্লেট যাকে বলা হয় ডাইভার্জেন্ট প্লেট, এবং নিরপেক্ষ বা চ্যুতি প্লেট যাকে বলা হয় ট্রান্সফর্ম প্লেট। মোট 3 রকমের প্লেটের গতি প্রকৃতি থাকে, এবং 3 রকমের প্লেটের কারণ গতি প্রকৃতির কারণ 3 ধরনের ঘটনা ঘটে। তো অভিসারী বা সংঘর্ষীয় প্লেট কি? অর্থাৎ দুইটা প্লেট কাছাকাছি আসতে, যে চিত্র দেখতে পাচ্ছি, এই পাশে একটা আসবে, এই পাশে একটা, কাছাকাছি আস্তে আস্তে লাগে, অভিসারী হয় কনভার্জেন্ট প্লেট। প্রতিসারী প্লেটটা কি? দুইটি প্লেট পরস্পর থেকে দূরে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছি দুইটা দুই দিকে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা প্লেট। আর নিরপেক্ষ বা চ্যুতি প্লেটটা কি? এটা আসলে একে অপরের পাশ দিয়ে ঘষে বা পিছলে চলে যায়। হ্যাঁ, এটা ধাক্কাও খায় না, দূরে চলে যায় না, পিছলে বা ঘষে চলে যায় একে অপরের পাশ দিয়ে। তো এইগুলো অভিসারী বা সংঘর্ষীয় প্লেট, প্রতিসারী বা অপসারী প্লেট এবং নিরপেক্ষ প্লেট। এই প্লেটটা কি? দুইটি প্লেট পরস্পর দিকে এগিয়ে আসে। প্রতিসারী বা অপসারী বা ডাইভার্জেন্ট প্লেটটা কি? দুটি প্লেট পরস্পর থেকে দূরে সরে যায়। নিরপেক্ষ বা চ্যুতি প্লেট বা ট্রান্সফর্ম প্লেটটা কি? একে অপরের পাশ দিয়ে ঘেঁষে বা পিছলে চলে যায়। ফলাফলটা কি হয়? অভিসারী বা সংঘর্ষীয় প্লেটের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, যেমন হিমালয়, এবং সমুদ্র সমুদ্র খাত বা ট্রেন সৃষ্টি হয়, যেমন মারিয়ানা ট্রেঞ্চ। তার মানে হিমালয় ও মারিয়ানা ট্রেঞ্চ এই দুইটাই তৈরি হয় অভিসারী বা সংঘর্ষীয় প্লেটের গতির ফলে। প্রতিসারী বা অপসারীর মধ্যে কি হয়? একটা হচ্ছে শুধু অভিসারী, একটা হচ্ছে প্রতিসারী, এর অপর হচ্ছে অপসারী। দূরে চলে যায়, দূরে চলে যায়। তো ফলাফলটা কি? নতুন ভূত্বক ও সমুদ্রের তলদেশে শৈলশিলা সৃষ্টি হয়। মধ্য আটলান্টিক শৈলশিলা মূলত এই প্রতিসারীর ফল বা অপসারীর ফল বা ডাইভার্জেন্টের ফল। সো নতুন ভূত্বক সৃষ্টি হয় এই প্রতিসারীর কারণে, কারণ দুইটা প্লেট পরস্পর দূরে সরে যায়, তো মাঝখানে নতুন কিছু সৃষ্টি হবে স্বাভাবিক। সমুদ্রের তলদেশে শৈলশিলা তৈরি হয়, এবং এটার একটা উদাহরণ হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিলা, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, বিখ্যাত উদাহরণ। এবং নিরপেক্ষ চ্যুতির ক্ষেত্রে কি হয়? ভূমিকম্প হয়,
অর্থাৎ একটি প্লেট একটা প্লেটের বরাবর পিছলে চলে যায় বা পাশ ঘেঁষে চলে যায়, এর ফলে ভূমিকম্প হয়। কোনো পর্বত বা গর্ত সৃষ্টি হয় না, কোনো পর্বত বা গর্ত সৃষ্টি হয় না এর মাধ্যমে, কিছুই সৃষ্টি হয় না, কিন্তু ভূমিকম্প হয়। যেমন সান আন্দিয়াস ফল্ট। সান আন্দিয়াস ফল্ট কোন গতি প্লেটের কোন গতি প্রকৃতির ফল, কিসের ফল? নিরপেক্ষ চ্যুতি বা ট্রান্সফর্ম গতি প্রকৃতির ফল। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, যে ভঙ্গিল পর্বত, মারিয়ানা ট্রেঞ্চ, হিমালয় কোন প্রকৃতির কারণে, কিসের কারণে সৃষ্টি হয়েছে? অভিসারী বা সংঘর্ষীয় বা কনভার্জেন্টের কারণে। আর ডাইভার্জেন্ট বা প্রতিসারী বা অপসারীর কারণে সৃষ্টি হয়েছে মধ্য আটলান্টিক শৈলশিলা। আর ভূমিকম্পের ক্ষেত্রে মূলত সান আন্দিয়াস ফল্ট এর সৃষ্টি হয়েছে নিরপেক্ষ বা চ্যুতি এর ফলে। এবারে আমরা দেখব টেথিস সাগর থেকে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকি। বাংলাদেশ যে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে, এইটা আমরা এই যে চিত্রটা, এই চিত্রটা থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আমরা এই চিত্রটা বুঝলেই আমরা সবকিছু বুঝে যাবো। দেখি যে এই পাশে বাংলাদেশের এই দিকে রয়েছে বার্মা প্লেট, এইদিকে আছে ইন্ডিয়ান প্লেট এবং এইদিকে আছে ইউরোশিয়ান প্লেট। বাংলাদেশ তিনটা প্লেটের মাঝখানে অবস্থিত। হ্যাঁ, কোথায়? উপর দিকে মানে উত্তর দিকে দিক দিয়ে আসতেছে ইউরোশিয়ান প্লেট, বার্মা প্লেট আসতেছে এই পাশ দিয়ে, ইন্ডিয়ান প্লেট আসতেছে এই পাশ দিয়ে। তিন দিক দিয়ে তিনটা প্লেট আসার কারণে বাংলাদেশ মাঝে মাঝে ভূমিকম্পের মধ্যে পড়ে। এবং এটা একটু আমরা বিস্তারিত করি যে হিমালয় পর্বতমালা গঠন কিভাবে হলো। প্রাচীনকালে ইউরোশিয়ান এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের মাঝে ছিল টেথিস সাগর, একটা সাগর ছিল। ইউরোশিয়ান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, বড় বড় দুটো প্লেট, একটা হচ্ছে ইউরোশিয়ান প্লেট, একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এই দুটো প্লেটের মাঝখানে ছিল তেথিস সাগর, ইউরোশিয়ান এবং ইন্দো অস্ট্রেলিয়ান। টারশিয়ারি যুগে এই দুটি প্লেটের প্রচন্ড সংঘর্ষে টেথিস সাগরের তলদেশে পলিরাশি উপরে উঠে হিমালয় পর্বতমালা ভঙ্গিল পর্বত গঠন হয়। টেথিস সাগরের তলদেশে পলিরাশি উপরে উঠে যায় এবং ভঙ্গিল পর্বতমালা, একটা পর্বত হিমালয় পর্বত বিখ্যাত, সেটা গঠিত হয়েছে কখন? টারশিয়ারি যুগে। তো টেথিস সাগর থেকে মূলত হিমালয় আসছে। বাংলাদেশের ঝুঁকিটা কি? বাংলাদেশ ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট এর সংযোগস্থলে খুব কাছে। ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেট সংযোগস্থলে খুব কাছে। পূর্বে রয়েছে বার্মা প্লেট, যেটি একটা মাইক্রো প্লেট। বার্মা প্লেট একটা ছোট প্লেট, মাইক্রো প্লেট, বাট তবুও তো এই সংঘর্ষের ফলেই ভূমিকম্পের ঝুঁকি বেশি। অর্থাৎ বাংলাদেশ ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের মাঝখানে অবস্থান করে, সংযোগস্থলে অবস্থান করে। আবার পূর্ব দিকে কি রয়েছে? বার্মা প্লেট রয়েছে। এই জন্য বাংলাদেশ কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিই, রিং অফ ফায়ার। মূলত প্রশান্ত মহাসাগরের প্লেটকে ঘিরে থাকা এলাকাগুলোকে বলা হয় রিং অফ ফায়ার, কারণ সবচেয়ে বড় প্লেটই প্রশান্ত মহাসাগরের প্লেট এবং এখানে সংঘর্ষ সবচেয়ে বেশি হয়। এখানে পৃথিবীর 90% ভূমিকম্প এখানেই সংঘটিত হয় এবং 75% আগ্নেয়গিরি অবস্থিত এইখানেই। যেমন জাপান, অনেক আগ্নেয়গিরি অবস্থিত। তো রিং অফ ফায়ার এই জন্যই বলা হয়, কারণ এখানে পৃথিবীর প্রায় 75% আগ্নেয়গিরি এই প্রশান্ত মহাসাগরের প্লেটের মধ্যে অবস্থান করে। শুধু তাই নয়, পৃথিবীর এই আগ্নেয়গিরি অবস্থান হওয়ার কারণে খুব বেশি অগ্নুৎপাত হয় এবং খুব বেশি ভূমি আলোড়ন হয়, এবং এটার জন্য পৃথিবীর 90% যে ভূমিকম্প সেটা এখানেই হয়। এবং এই জন্য জাপানও কিন্তু। সো আমরা বুঝে পেলাম যে বাংলাদেশের ঝুঁকিটা কেন, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মাঝখানে অবস্থান করার কারণে, এবং বার্মা প্লেট তো আছেই পূর্ব দিকে। আর হিমালয় পর্বতমালার গঠনটা কিভাবে হয়েছে, সেটা টেথিস সাগর থেকে মূলত হয়েছে। আমরা শিলা ও খনিজ দেখি একটু। রক্স অ্যান্ড মিনারেলস, অর্থাৎ খনিজ হলো প্রাকৃতিক অজৈব পদার্থ যার নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে। শিলা হলো খনিজের সমন্বয়। খনিজ কি, শিলা কি? আমরা যদি মাটির ভিতরে যা থাকে তাই খনিজ, এটা চিন্তা করি আমরা এভাবে না। একাডেমিক ভাষা হচ্ছে খনিজ বা মিনারেলস হচ্ছে প্রাকৃতিক হইতে হবে এবং অজৈব পদার্থ হইতে হবে, জৈব হওয়া যাবে না, যার নির্দিষ্ট গঠন আছে। প্রাকৃতিক হইতে হবে, অজৈব হইতে হবে, যার নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে। তিনটা সত্য: প্রাকৃতিক, অজৈব এবং নির্দিষ্ট গঠন, নির্দিষ্ট রাসায়নিক গঠন। এই তিনটা থাকলে সেটা হচ্ছে খনিজ। যেমন হীরা কঠিনতম, তেলক নরমতম। কঠিনতম খনিজ কোনটি? হীরা। নরমতম, সবচেয়ে নরম, সবচেয়ে নরম খনিজ কোনটি? তেলক। তাহলে খনিজ যদি বুঝলাম, তাহলে শিলা কি? অনেকগুলো খনিজের সমন্বয় হচ্ছে শিলা। শিলা হলো খনিজের সমন্বয়। এখন আমরা তিন প্রকার শিলা নিয়ে জানবো: আগ্নেয় শিলা, আগুনের মতন দেখতে পাচ্ছি; পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, যাকে ইংলিশে বলা হয় হচ্ছে ইগনিয়াস রক্স; পাললিক শিলা, যাকে সেডিমেন্টারি রক্স বলা হয়; এবং রূপান্তরিত শিলা, যাকে মেটামরফিক রক্স বলা হচ্ছে। তো আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক্স কি? ম্যাগনা বা লাভা জমাট বেঁধে গঠিত, একে প্রাথমিক শিলা বলা হয়। আগ্নেয় শিলা কি? প্রাথমিক শিলা বলা হচ্ছে। ম্যাগনা বা লাভা জমাট বেঁধে গঠিত হয়। পাললিক শিলা পলি জমাট বেঁধে স্থিরীভূত হয়, নাম শুনে বুঝতে পারতেছি। প্রায়শই জীবাশ্ম বা ফসিল ধারণ করে এই পাললিক শিলা। রূপান্তরিত শিলা তাপ ও চাপের ফলে আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে যে শিলার সৃষ্টি হয়, সেটা হচ্ছে রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক্স। উদাহরণ দেখি। আগ্নেয় শিলা দুই রকম: বহির্মুখী, যেটি দ্রুত ঠান্ডা হয়ে যায় যেমন ব্যাসল্ট; অন্তর্মুখী, যেটি ধীরে ঠান্ডা হয় যেমন গ্রানাইট।
ব্যাসল্ট কিন্তু মহাসাগরীয় যে না মহাসাগরীয় যে সেটা কিন্তু ব্যাসল্ট, আর যেটা মহাদেশীয় সেটা কিন্তু গ্রানাইট। ওকে, একটু আগে পড়েছিলাম আমরা। সো বহির্মুখী হচ্ছে দ্রুত ঠান্ডা হয় ব্যাসল্ট, অন্তর্মুখী হচ্ছে ধীরে ধীরে ঠান্ডা হয় গ্রানাইট। হ্যাঁ, এটা কিন্তু এভাবে মনে রাখতে পারি যে গ্রানাইট কিন্তু হচ্ছে আহ, আহ, মহাদেশীয়। তো মহাদেশীয় আস্তে আস্তে ঠান্ডা হয় পৃথিবীর উপরে, আর পানির নিচে মহাসাগরীয় সেটা ধীরে ধীরে ঠান্ডা হবে, সরি সেটা দ্রুত ঠান্ডা হয়ে যায় পানির নিচে। তো সেটা হচ্ছে ব্যাসাল্ট। সো আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট এবং গ্রানাইট। ব্যাসাল্ট হচ্ছে বহির্মুখী, গ্রানাইট হচ্ছে অন্তর্মুখী, এবং একে প্রাথমিক শিলা বলা হয়। এবং এটা ইংলিশ হচ্ছে ইগনিয়াস রক্স। পাললিক শিলা সেডিমেন্টারি রক্স পরিজমাট স্থূলীভূত হয়, প্রায় জীবাশ্ম ধারণ করে এই পাললিক শিলা। উদাহরণ হচ্ছে বেলে পাথর, চুনা পাথর, কয়লা, জিপসাম এগুলো। রূপান্তরিত শিলা তাপ ও চাপের ফলে আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে যে শিলা তৈরি হয় সেটা রূপান্তরিত শিলা বা মেটামরফিক। উদাহরণ হচ্ছে মার্বেল বা চুনা পাথর। মার্বেল তৈরি হয় চুনা পাথর থেকে। স্লেট তৈরি হয় সেল থেকে। কয়লা থেকে তৈরি হয় হীরা বা গ্রাফাইট। তাই হীরা বা গ্রাফাইট কিন্তু রূপান্তরিত শিলা। ঠিক আছে, মার্বেল বা চুনা এটা কিন্তু রূপান্তরিত শিলা। স্লেট এটা কিন্তু রূপান্তরিত শিলা। মার্বেল, স্লেট, হীরা বা গ্রাফাইট রূপান্তরিত শিলা। আমরা এবার দেখবো বাংলাদেশের খনিজ সম্পদ, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখি। প্রাকৃতিক গ্যাস, ওয়েল, কঠিন শিলা অ্যান্ড কয়লা। প্রাকৃতিক ন্যাচারাল গ্যাস। প্রধান খনিজ সম্পদ এরই। প্রথম গ্যাস ক্ষেত্র ছিল বাংলাদেশে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে হরিপুর, সিলেটের হরিপুর 1955 সালে আবিষ্কৃত হয়েছে। বৃহত্তম গ্যাস ক্ষেত্র মজুদের দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিতাস। সর্বাধিক উৎপাদনকারী যদি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হয় তাহলে সেটা হবিগঞ্জের বিবিয়ানায়। তাহলে সর্বাধিক উৎপাদন করতে পারে হবিগঞ্জের বিবিয়ানার গ্যাস ক্ষেত্রটি, মজুদ আছে ব্রাহ্মণবাড়িয়া তিতাসে। এবং হরিপুরের সিলেটের হরিপুর 1955 সাল প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। তেল বা ওয়েল, একমাত্র তেলের খনি সিলেটের হরিপুরে রয়েছে। 1986 সালে পাওয়া যায় এটি। 1955 সালে প্রথম গ্যাস আবিষ্কৃত হয় গ্যাস ক্ষেত্র। ওই সেম জায়গায় 1986 সালে তেল আবিষ্কৃত হয়, তেলের খনি আবিষ্কৃত হয়। কঠিন শিলা বা হার্ড রক, একমাত্র খনি বাংলাদেশে মধ্যপাড়া দিনাজপুরের মধ্যপাড়ায়। এখানে প্রি ক্যাম্ব্রিয়ান যুগের প্রাচীনতম শিলা পাওয়া যায়। প্রি ক্যাম্ব্রিয়ান যুগের প্রাচীনতম শিলা পাওয়া যায় দিনাজপুরের মধ্যপাড়ায়, একমাত্র খনি, কঠিন খনি বাংলাদেশে। অ্যান্ড লাস্টলি কয়লা, একমাত্র সক্রিয় খনি দিনাজপুরের বড় পুকুরিয়া। তাহলে কঠিন শিলাও যদি বলি তাহলে দিনাজপুর যেটা মধ্যপাড়ায় হবে। আর যদি সক্রিয় খনি বলি বাংলাদেশে একমাত্র দিনাজপুরের বড় পুকুরিয়ায়। সো খনিজ আমরা চারটা: প্রাকৃতিক গ্যাস, তেল, কঠিন শিলা, হার্ড রক অ্যান্ড কয়লা। কয়লা আমরা দেখে ফেলাম। এবার দেখি বাংলাদেশের খনিজ প্রাপ্তি স্থান, কোথায় কোথায় কোন ধরনের খনিজ পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে এটা আসে। এখানে আমরা ইয়াও দেখতে পাচ্ছি, এই মানচিত্রের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ইয়াগুলো। এই যে এখানে চট্টগ্রামের একদম একদম চট্টগ্রামের সাইডে দেখতে পাচ্ছি তেজস্ক্রিয় একটা দেওয়া হচ্ছে। এই যেখানে সাদা সাদা দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সাদা মাটি বা হোয়াইট ক্লে এটা বিজয়পুর, নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরে পাওয়া যায়। হোয়াইট ক্লে কত কথা পাওয়া যায়? হোয়াইট ক্লে পাওয়া যায় নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরে। কঠিন শিলা বা হার্ড রক কোথায় পাওয়া যায়? মধ্যবাদ দিনাজপুরে। এই যে মধ্যবাদ দিনাজপুর কঠিন শিলা পাওয়া যাচ্ছে এখানে। কয়লা বড়পুকুরিয়া দিনাজপুর, রংপুরের খালাসপীর, জামালপুর জয়পুরহাট। এই যে কয়লা, ঠিক আছে, কয়লা কঠিন শিলা এখানে পাওয়া যায়, দিনাজপুরে পাওয়া যায় কঠিন শিলা, কয়লা। ঠিক আছে, চুনাপাথর, চুনাপাথর এইখানে পাওয়া যায়। চুনাপাথর এখানে, এটা কোথায়? এটা হচ্ছে সিলেটের জাফলং, জাফলং ভোলাগঞ্জ এবং সুনামগঞ্জের জয়পুরহাট, সুনামগঞ্জ, টাকেরহাটে। কাঁচাবালি, কাঁচাবালি বা গ্লাস স্যান্ড এটি ছাতক পাওয়া যায় সিলেটের ছাতকে এবং কুমিল্লা 14 গ্রামে। এই যে কাঁচাবালি। এবং তেজস্ক্রিয় বালি বা রেডিও অ্যাক্টিভ স্যান্ড যাকে বলা হয় জিরকন, জিরকন, যেটি কক্সবাজারের সমুদ্র সৈকতে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই মানচিত্রটা দেখে কিন্তু আমরা অনেকটাই মনে রাখতে পারবো ইজিলি, যে একদম শুরুর দিকে এই যে এটা হচ্ছে কঠিন শিলা, দিনাজপুর মধ্যপুকুরিয়া পাওয়া যায়। তারপর এই যে দুইটা কয়লা, এটা হচ্ছে কয়লা, কয়লা খনি বড়পুকুরিয়া দিনাজপুর, রংপুরের হচ্ছে খালাসপীর এবং জয়পুরহাটের জামালগঞ্জ। হ্যাঁ, তিনটা জায়গায় পাওয়া যায়। তারপর এইখানে এই যে এটাকে বলা হচ্ছে কাঁচাবালি, কাজবালি বা গ্লাস স্যান্ড। এই সিলেট এটা হচ্ছে সিলেটের অংশ, সিলেট ছাতক এবং কুমিল্লার 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রাম দূরে পাওয়া। তেজস্ক্রিয় বালি হচ্ছে কোথায়? কক্সবাজারের সমুদ্র সৈকতে পাওয়া যায়। সাদা বালি কথা পাওয়া যায় বিজয়পুরে, সাদা বালি কথা পাওয়া যায় বিজয়পুর, সাদা বিজয়পুর, হোয়াইট ক্লে বিজয়পুর, নেত্রকোনা দুর্গাপুরের বিজয়পুর পাওয়া যায়। ওকে, তো এবার আমরা দেখবো পৃথিবীর ভূমিরূপ বা পর্বতের শ্রেণী বিভাগ দেখি। এটা আমরা অলরেডি একটু এটা সম্বন্ধে ধারণা রাখে রেখেছি। ভঙ্গিল পর্বত যাকে বলে ফ্লট, স্তূপ পর্বত যাকে বলা হয় ব্লক, আগ্নেয় পর্বত যাকে বলা হয় ভলকানিক এবং ক্ষয়জাত পর্বত যাকে বলা হয় রেসিডুয়াল। সো ভঙ্গিল পর্বত ভূত্বকের ভাঁজ বা কুচকে গঠিত হয়। পৃথিবীর দীর্ঘতম উচ্চতম পর্বতগুলো এই ভঙ্গিল পর্বত অন্তর্ভুক্ত। উদাহরণ হিমালয়, এটা এশিয়ার উচ্চতম।
আন্দিজ এটা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম, এবং আলপস রকি এগুলো সব, আলপস রকি সব, হিমালয়, আন্দিজ, আলপস রকি এগুলো সব হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম পর্বত কোনটি? আন্দিজ। হিমালয় হচ্ছে এশিয়ার উচ্চতম। স্তূপ পর্বত ব্লক ফাটল বা চ্যুতির ফলে গঠিত হয়। উদাহরণ হচ্ছে ব্ল্যাক ফরেস্ট জার্মানির এবং পাকিস্তানের সল্ট রেঞ্জ। আগ্নেয় পর্বত এটি ভলকানিক, লাভা জমে গঠিত। উদাহরণ হচ্ছে ভিসুভিয়াস, ফুজিনামা জাপানের ফুজিনামা, কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ এটি, এবং এবং মাওলানা ওয়া, মাওনা লোয়া। ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল প্রাচীন পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হয়। উদাহরণ হচ্ছে আরাবল্লী এটি ভারতের, এবং ভারতের আরাবল্লী, এবং হচ্ছে এবং অ্যাপালেশিয়ান। সো কোনটা কোন পর্বত অন্তর্ভুক্ত এটা খুব ইম্পর্টেন্ট। মেইন মেইন যে পর্বতমালা আমরা চিনি, হিমালয়, আন্দিজ, আলপস, রকি এগুলো সব ভঙ্গিল পর্বত অন্তর্ভুক্ত। ব্ল্যাক ফরেস্ট জার্মানি, সল্ট রেঞ্জ পাকিস্তান, একটু নামগুলো একটু ইন্টারেস্টিং, সেগুলো হচ্ছে স্তূপ পর্বত, ফাটল বা চ্যুতির ফলে গঠিত হয়েছে এগুলো। আগ্নেয় পর্বত নামগুলো শুনে বুঝতে পারো, ভিসুভিয়াস, ফুজিনামা এটি জাপানের, কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ, এবং এবং মাওনানা ওয়া এটি হচ্ছে আগ্নেয় পর্বত। ক্ষয়জাত পর্বত কোনটি? আরাবল্লী এবং এবং অ্যাপালেশিয়ান এগুলো হচ্ছে ক্ষয়জাত, প্রাচীন পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত, এগুলো হচ্ছে ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল। আগ্নেয় পর্বত ভলকানিক, লাভা জমে গঠিত হয়। স্তূপ পর্বত ফাটল বা চ্যুতির ফলে গঠিত হয়, এবং ভঙ্গিল পর্বত ভূত্বকের ভাঁজ বা কুচকে গঠিত হয়। আমরা দেখবো এবার মালভূমি ও মরুভূমি, প্ল্যাটুয়াস এবং হচ্ছে ডিজার্টস। মালভূমি এবং মরুভূমি। মালভূমি হচ্ছে উঁচু সমতল ভূমি, মরুভূমি হচ্ছে ডেজার্ট। তো মালভূমি হচ্ছে উঁচু সমতল ভূমি, এটা হচ্ছে মালভূমি। মালভূমি বলতে কি বোঝায়? উঁচু সমতল ভূমিকে বলা হয় হচ্ছে মালভূমি। মূলত পর্বত মধ্যবর্তী মালভূমি, যেমন পামির পৃথিবীর ছাদ, তিব্বত এটি বৃহত্তম। পাদদেশীয় মালভূমি যেমন কলোরাডো এটি আমেরিকাতে, এবং 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 রয়েছে পাটাগোনিয়া। এবং মহাদেশীয় মালভূমি হচ্ছে অস্ট্রেলীয় দক্ষিণান্ত হচ্ছে ভারতের। মরুভূমি বা ডেজার্ট, ইউরোপ মহাদেশে কোনো বড় মরুভূমি নেই, একটা গুরুত্বপূর্ণ তথ্য। উষ্ণ মরুভূমি সাহারা, আফ্রিকার সাহারা আর কি। এবার হচ্ছে আরব, থর হচ্ছে ভারত পাকিস্তানের, গ্রেট ভিক্টোরিয়া এটা অস্ট্রেলিয়ার। শীতল মরুভূমি হচ্ছে গোবি, এটি এশিয়ার গোবি শীতল মরুভূমি, এবং এবং তাকলা মাকান এটি চীনের। তাহলে মালভূমি এবং মরুভূমিতে দেখলাম, মালভূমি রয়েছে তিন রকমের: পর্বত মধ্যভূমি, মধ্যবর্তী মালভূমি পামির তিব্বত, পাদদেশীয় মালভূমি কলোরাডো এবং পাটাগোনিয়া, এবং মহাদেশীয় মালভূমি অস্ট্রেলীয় দক্ষিণান্ত। মরুভূমির ক্ষেত্রে উষ্ণ মরুভূমি এবং শীতল মরুভূমি পাওয়া যায়। উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা, আরব, থর, গ্রেট ভিক্টোরিয়া। শীতল মরুভূমি হচ্ছে গোবি এবং এবং তাকলামাকান। ওকে, শীতল মরুভূমি শেষ, উচ্চ মরুভূমি শেষ, মালভূমি শেষ। এবার দেখবো নদীসৃষ্ট ভূমিরূপ ও বিশেষ ভৌগোলিক স্থান। নদীর ফলে যেগুলো ভূমিরূপ তৈরি হয়েছে: ক্ষয়জাত ভূমিরূপ, ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, যেমন যেমন গ্র্যান্ড ক্যারিয়ন ক্ষয়জাত ভূমিরূপ, ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত যেমন গ্র্যান্ড ক্যারিয়ন। এবং সঞ্চয়জাত ভূমিরূপ, প্লাবনভূমি, বদ্বীপ যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র। তাহলে ভূমিসৃষ্ট ভূমিরূপ, নদীসৃষ্ট ভূমিরূপ হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপ হচ্ছে ভি আকৃতির উপত্যকা, এই যে ভি আকৃতির উপত্যকা এগুলো চিত্র থেকে বুঝতে পারতেছি, এবং গিরিখাত যেগুলো যেমন যেমন গ্র্যান্ড ক্যারিয়ান, এবং সঞ্চয়জাত ভূমি হচ্ছে প্লাবন ভূমি, বদ্বীপ যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র এগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, এটা হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। ভৌগোলিক পরিভাষায় মোহনা কি? নদী সাগরে পতিত হওয়ার যে স্থান সেটি হচ্ছে মোহনা। দোয়াব কি? দুটি নদীর মধ্যবর্তী ভূমিটা হচ্ছে দোয়াব, দুটি নদীর মধ্যবর্তী ভূমিটা বলা হচ্ছে দোয়াব। আর নদী যেখানে সাগরে পতিত হয় সেটাকে বলা হচ্ছে মোহনা। গুরুত্বপূর্ণ স্পটলাইট, সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? এটি কোনো দ্বীপ বা বন নয়, এটি বঙ্গোপসাগরের তলদেশে একটি গভীর খাত বা সাবমেরিন ক্যারিয়ন। সোয়াচ অফ নো গ্রাউন্ড অবস্থান কি, কোনটি, কোথায় এটা? সুন্দরবনের দক্ষিণে, মূলত দুবলাচরে অবস্থিত সোয়াচ অফ নো গ্রাউন্ড। মানে বাংলাদেশের বদ্বীপ অঞ্চল দেখেই শেষ করব। ডেল্টাস অফ বাংলাদেশ, বদ্বীপ অঞ্চল, ডেল্টা প্ল্যান মানে হচ্ছে বদ্বীপ প্ল্যান, হ্যাঁ, ডেল্টা প্ল্যান অফ বাংলাদেশ বদ্বীপ অঞ্চল। সক্রিয় বদ্বীপ রয়েছে, মৃতপ্রায় বদ্বীপ রয়েছে, এবং সত্রোস বদ্বীপ রয়েছে। তিন রকম বদ্বীপ রয়েছে: সক্রিয় বা অ্যাক্টিভ বদ্বীপ, অ্যাক্টিভ ডেল্টা, মৃতপ্রায় বদ্বীপ বা মরিবান্ট মরিবান্ট ডেল্টা, এবং সত্রোস বদ্বীপ বা টাইডাল ডেল্টা। সক্রিয় বদ্বীপ অবস্থানটা কোথায় কোথায়? বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া। বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, মানে একদম যেখানে আসলে অনেক যে নদী ভাঙনটা হয়, অনেক নদী টদী আছে এরকম জায়গাগুলোতে। নদী ভাঙন না, নদী টদী আছে এরকম। বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া। মৃতপ্রায় বদ্বীপগুলো কি? যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, খুবই গরম পড়ে মৃতপ্রায় বদ্বীপ। সত্রোস বদ্বীপ কি? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। মূলত সুন্দরবন এরিয়াটা হচ্ছে সত্রোস বনভূমি, সত্রোস দ্বীপ বদ্বীপ বনভূমি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। তো বৈশিষ্ট্য কি? সক্রিয় বদ্বীপ, এখানে নতুন নতুন চর বা ভূমি জাগছে। সত্রোস বনভূমি নতুন নতুন চর বা ভূমি জাগছে, যেটা সক্রিয় বদ্বীপ। মৃতপ্রায় বদ্বীপ, নদী মরে গেছে, নতুন পলি জমে না আর,
আর সত্রজ বদ্বীপ জোয়ার ভাটার প্রভাবে প্লাবিত হয়। ঠিক আছে, তো সক্রিয় বদ্বীপ সম্পর্কে আমরা জানলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি, চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে একদম নীল কালার যেটা দেখতে পাচ্ছি, নীল তো না, এটা কি বলে, এটা হচ্ছে সবুজ কালার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সক্রিয় বদ্বীপ। একদম সবুজ কালার যেটা, সেটা হচ্ছে বরিশাল নোয়াখালী, যে বরিশাল নোয়াখালী পটুয়াখালী সন্দ্বীপ হাতিয়া, এগুলো সব হচ্ছে একদম সুন্দর। এখানে নতুন নতুন চর বা ভূমি যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সক্রিয় বদ্বীপ বা অ্যাক্টিভ ডেল্টা। মৃতপ্রায় বদ্বীপ যেটা, সেটা হচ্ছে এই যে এইদিকে মৃতপ্রায় বদ্বীপ, এই কালারটা একদম কি এই ধরনের কালার, কচু পাতা কালারের মতন, যাকে মরিবান্ড ডেল্টা বলা হচ্ছে। যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা, যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা, এখানে নদী মরে গেছে, নতুন পলি আর জমে না এখানে। আর সত্রুজ বদ্বীপ যেটা নীল কালার দেখতে পাচ্ছি আমরা, এখানে আসলে টাইডাল ডেল্টা বলা হচ্ছে এটাকে। খুলনা সাতক্ষীরা বাগেরহাট সুন্দরবন অঞ্চলটা মূলত এটাই, এটাতে জোয়ার ভাটার প্রভাবে প্লাবিত হয় এটি। এর মাধ্যমে আমরা আজকে আলোচনা শেষ করে ফেললাম। ভূগোল 2 এর যে পার্ট, সেটা আমরা শেষ করে ফেললাম আজকেই। এবং নেক্সট দিন আমরা খুব জলদি ভূগোল পার্ট 3 আলোচনা করবো। আমাদের 6টি পার্টের মধ্যে প্রথম পার্ট শেষ এবং দ্বিতীয় পার্ট আজকে শেষ হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।